কিভাবে তিস্তা ব্যারেজ ব্যবহার করে ভারতকে ডুবাবে বাংলাদেশ? মোদি জালা বুঝতে পেরেছে ইউনূস কত বড় খেলোয়াড়। এবং সর্বশেষ জানাবো, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করলেন বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিভাবে তিস্তা ব্যবহার করে ভারতকে ডুবাবে বাংলাদেশ? মোদি চালা বুঝতে পেরেছে ইউনূস কত বড় খেলোয়াড়। দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ। তার পালিত গদি মিডিয়া একসময় ইউনূসকে নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছিল, কিন্তু আজ মোদিরই দরজায় এসে দাঁড়াতে হয়েছে। নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদি যেন অসহায়। যে বাংলাদেশকে একদিন তুচ্ছ হিসেবে দেখা হয়েছিল, সেই বাংলাদেশ এখন মোদিকে পা রাখতে বাধ্য করেছে। আর ইউনূসের সামনে বসে তার কথা শুনতে হচ্ছে, কারণ বিমস্টেকের নতুন চেয়ারম্যান এখন ইউনূস। এটা কি শুধু একটি কূটনৈতিক নাটক, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন খেলোয়াড়ের আগমন? দিন যত এগোচ্ছে, ডক্টর ইউনূসের প্রভাব বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মোদির সঙ্গে তার বৈঠকই এর বড় প্রমাণ। প্রথমে এই সাক্ষাৎ নিয়ে মোদির ঘনিষ্ঠ মিডিয়া দ্বিধাগ্রস্ত ছিল, ইউনূসকে নিয়ে গা গরম করেছিল। তারা বলেছিল, একজন অর্থনীতিবিদ দেশ চালাতে পারেন না, শেখ হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে। কিন্তু শেষমেশ সেই মোদিকেই ইউনূসের পাশে বসতে হলো। এই বৈঠক ছিল বাংলাদেশের নতুন শক্তির স্পষ্ট ইঙ্গিত। এখন বড় খবর হলো, মোদিকে বাংলাদেশে আসতে হবে। বিমস্টেকের চেয়ারম্যানশিপ বাংলাদেশে এসেছে এবং আগামী এপ্রিলে ঢাকায় পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউনূস তখন দায়িত্বে থাকুক বা নতুন সরকার আসুক, মোদির উপস্থিতি বাধ্যতামূলক। তিনি ইউনূসের সঙ্গে মুখোমুখি বসে তার পরিকল্পনা শুনতে হবে, কারণ এখন এই আঞ্চলিক জোটের নেতা ইউনূস। ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নতুন কিছু নয়। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি দারিদ্র্য নির্মূলের প্রতীক হয়ে ওঠেন। তবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রমাণ করেছেন, তিনি শুধু অর্থনীতিবিদই নন, একজন দক্ষ কূটনীতিকও। ৮ বছর ধরে সমাধানহীন রোহিঙ্গা সংকটকে তিনি মাত্র ৮ মাসে একটি সমাধানের দিকে নিয়ে গেছেন। মোদির ঘনিষ্ঠ মহল একসময় মনে করেছিল, হাসিনার পর বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। কিন্তু ইউনূসের কূটনীতি সব হিসেব উল্টে দিয়েছে। মোদি ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বুঝেছেন, এই বাংলাদেশ আর ভারতের ছায়ায় থাকবে না। মোদির কথায়, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায়। এটা ইউনূসের নেতৃত্বের প্রতি এক স্বীকৃতি। বিমস্টেকের চেয়ারম্যানশিপ এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এপ্রিলের বিমস্টেক সম্মেলনে মোদিকে ঢাকায় আসতে হবে, এটি তার জন্য অপরিহার্য সফর। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বতন্ত্র পথ অনুসরণ করছে এবং মোদিকে এখন তার পরিকল্পনা শুনতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইউনূসের কৌশল মোদিকে চাপে ফেলেছে। ইউনূসের হাতে বাংলাদেশ নতুন দিশা পেয়েছে। তিনি শুধু একজন অর্থনীতিবিদই নন, বরং একজন দূরদর্শী নেতা, যার পরিকল্পনা বাণিজ্য, দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নের ওপর জোর দিয়েছে। মোদির মিডিয়া একসময় ইউনূসকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু এখন তারা নিশ্চুপ। ইউনূসের সামনে মোদির অসহায়তা স্পষ্ট। দিল্লির রাত গভীর হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরম আলো ছড়ানো, টেবিলে ছড়িয়ে রয়েছে শিলিগুড়ি করিডোরের মানচিত্র। ভারতের চিকেন স্নেকের সরু গলার কাছে তিস্তা নদীকে আঁকিয়ে রাখা হয়েছে। মোদির চোখে আতঙ্কের ছায়া, কপালে গভীর চিন্তার রেখা। সামনে রাখা গোয়েন্দা রিপোর্টের লাল ফাইলটি ওপেন করা, যার মধ্যে রয়েছে বাংলাদেশ চীন তিস্তা নিয়ে পরিকল্পনা। বাইরের বাতাসে এক ধরনের থমথমে শব্দ ভেসে আসে, যেন তিস্তার ঢেউ ভারতকে হুমকি দিতে চলেছে। মোদির চোখ জানালার দিকে ঘুরে, কানে ভেসে আসে চীনের গর্জন, ভারতের নিরাপত্তাকে শঙ্কায় ফেলে দিয়ে। তিস্তা নদী বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাণ। ৩১৫ কিলোমিটার দীর্ঘ এই নদী সিকিম থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত। কিন্তু ভারত বছরের পর বছর এই নদীকে নিয়ন্ত্রণ করে রেখেছে। গজলডোবা বাঁধে শুকনো মৌসুমে পানি আটকে উত্তরবঙ্গকে খরা দেয়, আবার বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে বন্যা সৃষ্টি করে। ২০২৩ সালে তিস্তার বন্যায় রংপুর ও কুড়িগ্রামে ১৮,০০০ হেক্টর জমির ফসল তলিয়ে যায়। ২০২৪ সালে ভূগর্ভস্থ পানির সংকটের কারণে ১২ লাখ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে। কৃষক রশিদ মিয়া বলেছিলেন, ভারত আমাদের ফসল শুকিয়ে মারে, বর্ষায় সব ভাসিয়ে দেয়। ভারতীয় কর্তৃপক্ষের এই পানি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য এক ধরনের জিম্মি অবস্থা তৈরি করেছে। ১৯৮৩ সালে পানি বন্টন নিয়ে খসড়া চুক্তি হলেও তা কার্যকর হয়নি। আবার ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় আরেকটি সমঝোতা বাতিল হয়ে যায়। ভারতের প্রতিশ্রুতি ছিল নিছক কথার ফানুস। এবার বাংলাদেশ তিস্তার নিজস্ব সীমানায় পাল্টা প্রকল্পের উদ্যোগ নিয়েছে।
তিস্তা মহাপরিকল্পনায় বাঁধ, জলাধার এবং সেচ ব্যবস্থার প্রস্তাব রয়েছে। বাস্তবায়িত হলে বাংলাদেশ পানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতীয় নির্ভরতা 60% কমিয়ে দিতে সক্ষম হবে। তিস্তা নদীর 500 কিলোমিটার তীর পুনর্গঠনও সম্ভব হবে। বিশেষজ্ঞ ডক্টর আব্দুল মতিন বলেন, এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ তার পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, আর চীনের সহায়তায় এই প্রকল্প এগিয়ে যাচ্ছে। 2019 সালে চীন $1000 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। সম্প্রতি প্রফেসর মোহাম্মদ ইউনুসের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দিয়েছেন যে তিস্তা প্রকল্পে চীন বাংলাদেশের পাশে থাকবে। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের আত্মমর্যাদার জয়। শিলিগুড়ি করিডোরের কাছে চীনা উপস্থিতি ভারতের জন্য কৌশলগত বিপদের কারণ হতে পারে। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের একমাত্র যোগাযোগ পথ। তিস্তা নদীতে চীনা প্রকল্প বাস্তবায়িত হলে এখানে চীনা প্রকৌশলী, শ্রমিক এবং গোয়েন্দাদের উপস্থিতি ভারতের জন্য বিশাল ঝুঁকি হয়ে দাঁড়াবে। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, চীনের উপস্থিতি ভারতের চিকেন নেককে বিপন্ন করবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করে, চীনের গোয়েন্দা নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দুর্ধর্ষ। চীনা গোয়েন্দারা তিস্তা নদীতে অবস্থান করলে শিলিগুড়ির সামরিক তথ্য চীনের হাতে চলে যেতে পারে। ভারতীয় গোয়েন্দারা সতর্ক করে দিয়েছে যে চীনা গোয়েন্দারা ড্রোন, স্যাটেলাইট এবং স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে ভারতের গোপন সামরিক তথ্য সংগ্রহ করতে পারে। ভারতের জন্য এই উপস্থিতি শুধুমাত্র সামরিক ঝুঁকি নয়, এটি অর্থনৈতিক চাপও সৃষ্টি করবে। তিস্তার পানি আটকালে ভারতের পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমে যাবে। তাছাড়া চীনের প্রভাব বাংলাদেশে বাড়লে ভারতের আঞ্চলিক আধিপত্য ক্ষতিগ্রস্ত হবে। দ্য হিন্দু এক প্রতিবেদনে লিখেছে, চীন তিস্তায় এলে ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব হারাবে। ভারত এখন শিলিগুড়িতে 20,000 সৈন্য মোতায়েন করেছে, কিন্তু চীনের গোয়েন্দা শক্তির সামনে এটি কিছুই নয়। 2020 সালে লাদাখে চীনা গোয়েন্দারা ভারতীয় সেনার গতি আগেই জানত। তিস্তা নদীতে চীনা উপস্থিতি হলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা পুরোপুরি ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশের কৃষকরা বলছেন, ভারত আমাদের বাঁচাতে দেয়নি, কিন্তু তিস্তার প্রকল্পে আমাদের কষ্ট মুছবে। চীনের সহায়তায় পানি নিয়ন্ত্রণে আসলে কৃষকরা তাদের জমিতে নতুন প্রাণ ফিরিয়ে আনতে পারবে এবং এর মাধ্যমে বাংলাদেশ তার আত্মমর্যাদা ফিরে পাবে। ঢাকায় প্রফেসর মোহাম্মদ ইউনুস দাঁড়িয়ে হাসছিলেন। মোদি তার কাছে এসে দেখলেন বাংলাদেশ শোষণের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। তিস্তার ঢেউয়ে হাসির ঝিলিক, বাংলাদেশের মাটিতে নতুন বিজয়ের আলো। মোদি জানালার দিকে তাকালেন, কিন্তু বাইরে শুধু অন্ধকার, যেন তিস্তা বলছে, এবার আমার পালা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করলেন বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছরের জুলাই থেকে আগস্টের মধ্যে বাংলাদেশের 1400 জন নিহত হয়েছেন, যখন শেখ হাসিনার সরকার ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টায় বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের নির্দেশ দেয়। আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং ঢাকায় ফিরে আসার আদেশ অমান্য করেন। তার অনুপস্থিতিতে বাংলাদেশে বিচার শুরু হয় 1 জুন। আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ দায়ের করেছেন: প্ররোচনা, উস্কানি, কুকর্মের সহযোগিতা, ষড়যন্ত্র এবং গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা, যা বাংলাদেশি আইনের অধীনে মানবতাবিরোধী অপরাধের সমান। তার আইনজীবী আমির হোসেন বলেছেন, শেখ হাসিনার সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং সাংবাদিকদের বলেছেন যে তিনি এই অভিযোগ থেকে অব্যাহতি পেতে নিজের যুক্তি উপস্থাপন করবে। বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডন থেকে জারি করা এক বিবৃতিতে এটিকে লোক দেখানো বিচার বলে অভিহিত করেছে এবং স্পষ্টভাবে সব অভিযোগ অস্বীকার করেছে। হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো স্পষ্ট করে তুলে ধরতে আইনজীবীরা তার অপরাধের বিশাল তালিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরেছেন। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার পাশাপাশি হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হাসিনা যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া ছিলেন। তিনি তার প্রয়াত পিতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের উপাসনা করার জন্য লোকেদের চাপ দিতেন। ক্ষমতা ধরে রাখার ব্যাপারে তার পিতারও একই রকম নেশা ছিল বলে উল্লেখ করেছেন আইনজীবী তাজুল ইসলাম। প্রসিকিউটররা বলেছেন যে বিদ্রোহের সহিংস দমনের সাথে সম্পর্কিত 3টি নির্দিষ্ট মামলায় সামগ্রিকভাবে নির্দেশ এসেছিল হাসিনার কাছ থেকে। সেই মামলাগুলো হলো 23 বছর বয়সী প্রতিবাদী ছাত্র আবু সাইদের হত্যা, ঢাকার চানখারপুল এলাকায় আরও 6 জনকে হত্যা এবং রাজধানীর শহরতলি আশুলিয়ায় 6 জনকে হত্যা ও পুড়িয়ে মারা।
হাসিনার সাথে আরও 2 জন কর্মকর্তার বিচার চলছে। তাদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে, তিনিও পলাতক। দ্বিতীয়জন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন হেফাজতে রয়েছেন, তারও বিচার চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।